স্যার এই রেকর্ডেড ভার্সনটা কোথায় পাওয়া যাবে স্যার, মানে ক্লাসের রেকর্ডিংটা স্যার? রেকর্ডিংটা থামো, তোমাদের ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের লিঙ্কটা দেবো, তাহলে পেয়ে যাবে। মানে লাস্ট ইয়ারের গুলো অলরেডি আপলোড করা আছে, র ডেটা হিসেবে আছে আর কি। আচ্ছা, ফাইলটা কি আপলোড তোমাদের তো শেয়ারিং করা আছে তাই না? হ্যাঁ, এখন স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যালো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে দেখো যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ফার্স্ট কনজারভেশন ল। ফার্স্ট কনজারভেশন ল এগুলো পড়েছো বিএসসি তেই, আর একবার ধরো তোমাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে ফার্স্ট কনজারভেশন লস। তো সেটা বেসিক্যালি দেখো হচ্ছে যে কনজারভেশন ল মানে তো জানো যে সংরক্ষণ সূত্র। তো এটা হচ্ছে ফার্স্ট কনজারভেশন ল। বেসিক্যালি সেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টামের উপরে বলা হয়। বলছে ইফ দ্য টোটাল ফোর্স এ অ্যাক্টিং অন এ পার্টিকেল ইজ জিরো, দেন দ্য লিনিয়ার মোমেন্টাম পি ইজ কনজার্ভ। পি দিয়ে আমরা লিনিয়ার মোমেন্টাম আমরা ডিনোট করব থ্রু ইয়োর ক্লাসিক্যাল মেকানিক্স। তো পি মানে ভাববে যে তুমি ছোট হাতের পি, কিন্তু স্মল পি মিন্স মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম। বলছে যে টোটাল ফোর্স, কেয়ারফুলি দেখো, টোটাল ফোর্স ইফ অ্যাক্টিং অন এ পার্টিকেল, একটা সিঙ্গেল পার্টিকেল আছে তার মধ্যে ধরো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, তো একটা সিঙ্গেল ফোর্স হতে পারে, দুটো হতে পারে, তিনটি হতে পারে, মাল্টিপল ফোর্স হতে পারে, কিন্তু তাদের সাম যদি জিরো হয়ে যায়, সাম অফ দ্য ফোর্সেস ইকুয়াল টু জিরো। ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তার মানে কি আছে, তার ম্যাগনিটিউড আছে, ডিরেকশন আছে। সো সাম অফ দ্য অ্যাক্টিং অফ দ্য ফোর্সেস ইফ জিরো। ঠিক আছে, যত ফোর্স অ্যাপ্লাই করা হবে ডিফারেন্ট ডিরেকশন থেকে যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে টোটাল সাম জিরো হয়ে যাবার একটা পসিবিলিটি আছে। তো যদি ফোর্স যদি জিরো হয়ে যায় তাহলে লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ হবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া। তো প্রুফ দেখবে। আচ্ছা, তোমাদের কি ওই টেক্সট কিছু দেওয়া হয়েছিল, পিডিএফ কিছু পাঠানো হয়েছে? হ্যালো, না স্যার। পাঠায়নি? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখি আজকে রাত্রের মধ্যে পাঠিয়ে দেবো, আর যদি না হয় একবার আমাকে রাত্রে হোয়াটসঅ্যাপ করবে, যদি না পাঠায়। হ্যাঁ, কেউ একজন করবে তাহলেই হবে, গ্রুপে করে দেবে, তাহলে আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, এইটা দেখো হচ্ছে যে কনজারভেশন থিওরি অন অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওটা ছিল লিনিয়ার মোমেন্টাম, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। কি বলা আছে, ইফ দ্য টোটাল টর্ক এন অ্যাক্টিং অন দ্য পার্টিকেল ইজ জিরো, দেন দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, অ্যাঙ্গুলার মোমেন্টামকে এল দিয়ে ডিনোট করছি, ইজ কনজার্ভ। তো দুটো সেম থিং, একটু চেঞ্জ আছে। দেখো, ওখানে টোটাল ফোর্স ছিল আর ওখানে ছিল লিনিয়ার মোমেন্টাম। এখানে কি হচ্ছে, ফোর্সের পরিবর্তে টর্ক হয়ে যাচ্ছে, আর তোমার লিনিয়ার মোমেন্টামের পরিবর্তে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে। এটা বেসিক্যালি কি, দেখো যে পার্টিকেল যদি রোটেট করে, ঘোরে, যখন রোটেট করবে তখন কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম তৈরি হবে। অ্যাঙ্গেল থেকে আসছে, ধরো রোটেটিং যদি হয় তাহলে কি হবে, একটা মনে করো আমরা হাত একটা বল আছে, সেটাকে সুতো দিয়ে বেঁধেছি, বেঁধে আঙুলের সাথে সেই সুতোটাকে বাঁধলাম। মানে এক প্রান্তে ধরো বল থাকছে, সুতো দিয়ে বাঁধা আছে, আর সেই সুতোটার আর একটা প্রান্ত আঙুলে নিয়ে যদি আমরা ঘোরাই, তাহলে কি হবে, সেই বলটা ঘুরবে। সেই বলের মধ্যে যে মোমেন্টাম তৈরি হবে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম তৈরি হবে। বুঝতে পেরেছো? এবার এখানে টর্ক কি হচ্ছে, সেটা যখন রোটেট হচ্ছে না, তখনও কিন্তু একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। কি ফোর্স, না তো আমরা আঙুলের সাহায্যে কিন্তু ফোর্স অ্যাপ্লাই করছি। সেই ফোর্সটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, থ্রু দ্য ওয়্যার, যে সুতো বা তার দিয়ে কানেকশন থাকছে, সে তার মধ্যে দিয়ে ফোর্সটা যাচ্ছে। এবং তার আর একটা প্রান্তে কি আছে, তোমার বল আছে, তাহলে বল থেকে আঙুলের যে ডিস্টেন্স সেটা মনে করো আর। ঠিক আছে, মানে সুতোর যে লেন্থটা সেটা হচ্ছে আর। তাহলে যে ফোর্স অ্যাপ্লাই করছি আঙুলের সাহায্যে, যে ফোর্স অ্যাপ্লাই করছি যার জন্য ঘুরছে, সেই ফোর্স ক্রস আর, এফ ক্রস আর, আর ক্রস এফ, আর ক্রস এফ ইকুয়াল টু হচ্ছে তোমার টর্ক। টর্ক মানে তো তোমরা পড়েছো, টর্ক বলেই পড়েছো আর কি, দ্বন্দ্ব যাকে বাংলায় বলে। সেই টর্ক যদি জিরো হয়ে যায় তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম জিরো হবে। তো এই প্রুফগুলো ধরো ছোট বলে অ্যাপ্রুভ করছে না, ওখানে দেখে নেবে একটা লাইন, কিন্তু রিজাল্টটা খুব ইম্পর্টেন্ট। এবার হচ্ছে কনজারভেশন থিওরি অফ এনার্জি, এটা খুব পড়েছো, শক্তির সংরক্ষণ সূত্র, একদম 9, 10 এই সমস্ত ক্লাসে শক্তির সংরক্ষণ সূত্র পড়ে এসছো। এখানেও সেটাই বলা হচ্ছে, বলছি ইফ দ্য ফোর্সেস অ্যাক্টিং অন এ পার্টিকেল আর কনজারভেটিভ। কনজারভেটিভ দেখো, ফোর্স যদি কনজারভেটিভ হয় দেন দ্য টোটাল এনার্জি ইজ কনজার্ভড। টি তার মানে হচ্ছে টি প্লাস ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। টি হচ্ছে কাইনেটিক এনার্জি, ভি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, তাদের যোগফল কনস্ট্যান্ট হবে। বুঝতে পেরেছো? মানে যত ধরনের এনার্জি হয় না, আমরা এনার্জি বলতে কি পড়েছি, যারা
আমরা বাংলায় পড়ার সময় 9-10-এ পড়েছি যে আলোক শক্তি, শব্দ শক্তি, তারপরে বিদ্যুৎ শক্তি, এরকম বিভিন্ন ভাবে আমরা শক্তি পড়েছি। কিন্তু সেইগুলো যে শক্তিগুলো তাকে দুটো ভাগে ভাগ করা হয়। মানে যত ভাবে তুমি 9-10-এ যে বিভিন্ন ভাবে যে শক্তি পড়েছো, শক্তি রূপান্তর পড়েছো, কিন্তু যত শক্তি পড়ে থাকো না কেন, যত ধরনেরই এনার্জি পড়ো না কেন in the your school level, but all these energies are divided into two types, two categories. One is kinetic energy, another one is potential energy. তো সেই জন্য বলছে যদি কোনো সিস্টেমের ফোর্স যদি তোমার কনজারভেটিভ হয়, তাহলে টোটাল যে এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, দ্যাট শুড বি কনস্ট্যান্ট। যেমন ধরো আমরা ফ্রি ফল অফ পার্টিকেল পড়েছিলাম যে উপর থেকে একটা পার্টিকেলকে ছেড়ে দেওয়া হচ্ছে, পার্টিকেলটা নিচে পড়ছে, তাকে ফ্রি ফল অফ পার্টিকেল বলে। এবং সেই সময় দেখা যায় যে সাম অফ পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি কত হয়, জিরো হয়, সরি কনস্ট্যান্ট হয়ে যায় থ্রুআউট দ্য পাথ, যে কোনো জায়গায়। মানে একদম স্টার্টিং পয়েন্টেও যদি কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির আমরা যোগ বার করি, তাহলে দেখবে যা হবে, মাঝখানের কোনো পয়েন্টে যদি কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি বার করো, তাদের যোগফল যা হবে, একদম শেষে পার্টিকেলটা পড়ার মুহূর্তে দেখা যাবে ওই দুটো এনার্জির যোগফল কনস্ট্যান্ট হবে, মানে সেম আসবে। তো সেই জন্য হচ্ছে কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ কনজারভেটিভ। তো গ্র্যাভিটেশনাল ফোর্স, since the gravitational force is conservative, then throughout the motion sum of kinetic and potential energy is constant or constant. Constant means তাকে বলা হচ্ছে কনজার্ভ, সেম থাকছে সেই জন্য। তো এইটা ধরো আমরা তো ফ্রি ফল অফ দ্য বডির জন্য আমরা পড়েছি, তাই না? ভার্টিক্যালি যখন পার্টিকেল পড়ছে সেই ক্ষেত্রে আমরা পড়েছি, হয়তো প্রুভ করেছো। কিন্তু যে কোনো কনজারভেটিভ ফোর্সের জন্য এটা সহজে আমরা প্রুভ করতে পারি। সেই প্রুফটা এখানে আমরা দেখাচ্ছি। দেখো কাইনেটিক এনার্জি টি মানে কত, হাফ এম ভি স্কোয়ার। ভি মানে কত না, তো আর ডট, আর হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তার মানে কি হচ্ছে, তাকে যদি ডেরিভেটিভ করো, ডিসপ্লেসমেন্টকে ডেরিভেটিভ করলে ভেলোসিটি পাওয়া যায়। তো সেই জন্য দেখো কত হচ্ছে, আর ডট ডট আর ডট, আর ডটের স্কোয়ার অ্যাকচুয়ালি। ভি স্কোয়ার, ভি মানে ভি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, বাট ভি স্কোয়ার ইজ এ স্কেলার কোয়ান্টিটি। সেই জন্য দেখো আর ডট মানে হচ্ছে ভি, আর ডট আর একটা ভি, তাহলে দুটো ধরো ডট প্রোডাক্ট হচ্ছে, তার মানে হচ্ছে ভি স্কোয়ার বেসিক্যালি এটা। কারণ যেহেতু আমাদের ডট প্রোডাক্ট আছে, তো আলটিমেটলি সেটা আমরা স্কোয়ার দিয়ে লিখতে পারি। এবার এটাকে ডেরিভেটিভ করা হচ্ছে, কি হচ্ছে কাইনেটিক এনার্জি, টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করা হচ্ছে। তাহলে কত হচ্ছে দেখো, এখানে এম, হাফ এম হচ্ছে কনস্ট্যান্ট, আর এটার ডেরিভেটিভ হবে। তাহলে এখানে যদি ডেরিভেটিভ করো, একটা ডটের ডেরিভেটিভ হবে, তো আরেকটা আনচেঞ্জ থাকবে, আরেকটা ডেরিভেটিভ হবে, তাকে আনচেঞ্জ থাকবে। তো তার মানে এইভাবে পাচ্ছি আমরা। কি করে ওই আর ডট ডট আর ডট লেখা হলো? ওই তো তোমার হচ্ছে ভি মানে কত, ভেলোসিটি। তো আর আর এর যদি ডট কর, আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ভেক্টর নোটেশনে আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে আর এর ডট মানেই হচ্ছে তোমার হচ্ছে ভেলোসিটি। এটা জানো না? জানো না? আর হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর, xi প্লাস yj প্লাস zk। আর ভেক্টর মানে তাই বোঝায়, আর ইকুয়াল টু xi প্লাস yj প্লাস zk। এরপরে তার যদি ডেরিভেটিভ করো, তাহলে সেটা হচ্ছে ভেলোসিটি। এটা তো ক্লিয়ার? ডিসপ্লেসমেন্টের ডেরিভেটিভ করলে ভেলোসিটি হয়। এরপরে এখন কোশ্চেন হচ্ছে যে আর ডট ডট আর ডট, এই মানে দুটোর ডট প্রোডাক্ট করলে পারে ভি স্কোয়ার কি করে হচ্ছে, তাই না? এটা তো কোশ্চেন তোমার। তো তার মানে দেখো কি হচ্ছে যে ভেক্টর পড়ার সময় পড়েছো যে ভি ডট ভি মানে হচ্ছে ভি স্কোয়ার। পড়েছো কি ভি ডট ভি মানেই হচ্ছে ভি স্কোয়ার বলে। ভি স্কোয়ার মানে হচ্ছে তাদের ডট প্রোডাক্ট। মানে যখনই ভেক্টর আমরা যখন পড়াশোনা করেছি, তখনই ধরো মনে করো ভি যদি একটা ভেক্টর হয়, তাহলে ভি স্কোয়ার, তার স্কোয়ার মানে হচ্ছে ভি ডট ভি। এটা ভেক্টর পড়ার সময় পড়ে থাকবে, সেটাই এখানে করা হচ্ছে। এটা দেখানো যায় কেন ভি স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে এক লাইন দু লাইনের ব্যাপার। তো এটাও পড়েই থাকবে, এটা রেডিলি তোমার অ্যাভেলেবেল যে ভি স্কোয়ার মানেই হচ্ছে ভি ডট ভি। তো সেই জন্য ভি মানেই হচ্ছে আর ডট, সেই জন্য আমরা ভি স্কোয়ার মানে আর ডট ডট আর ডট লিখেছি। এবার ধরো এটা যখন ডেরিভেটিভ করে দুটো টার্ম পাচ্ছি, একটা আর ডটে ডেরিভেটিভ করলে আর ডবল ডট হচ্ছে, আর একটা আর ডট আনচেঞ্জ থাকছে। আর সিমিলারলি প্রথমের আর ডটটা আনচেঞ্জ থাকছে, পরের আর ডটটার ডেরিভেটিভ হচ্ছে। তো ডট মানে হচ্ছে, কিন্তু মনে রাখবে যে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভকে ডট দিয়ে ডিনোট করা হয়। মাথার উপরে যে ফুটকে দেওয়া থাকছে, দ্যাট ওয়ান ইজ ডট। তো কোথাও সিঙ্গেল ডট, কোথাও ডবল ডট। সিঙ্গেল ডট মানে হচ্ছে
ভেলোসিটি ডবল ডট হয়ে গেলে সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। আচ্ছা, মনে রাখবে যে টাইমের সাপেক্ষে যদি ডেরিভেটিভ হয় তাহলে ডট দিয়ে ডিনোট করা হয়, আর যদি কোনো কোঅর্ডিনেটের রেসপেক্টে এক্স ওয়াই জেড এদের রেসপেক্টে যদি ডেরিভেটিভ হয় তখন আর এর মাথায় একটা প্রাইম সিম্বল দেওয়া হয়, ওই যে হাইফেন মতো দেওয়া হয় না, মানে ড্যাশ আর কি বলি আমরা, বা অ্যাকচুয়ালি বলে প্রাইম বলা হয়। তো সেটা মনে রাখবে, এখানে যেহেতু টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করছি সেই জন্য ডট দিয়ে ডিনোট করছি। তাহলে এটা কি হচ্ছে দেখো, এই ব্র্যাকেটের মধ্যে টার্মস দুটো হচ্ছে সেম, সেই জন্য 2 ইন্টু আর ডবল ডট ডট আর ডট হচ্ছে, সেই জন্য 2 টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, এম আর ডবল ডট ডট আর ডট। আবার এম মানে হচ্ছে মাস, আর ডবল ডট মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, মাস ইন্টু অ্যাক্সিলারেশন সমান কত হয়, ফোর্স হয়, সেটাকে ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করলাম, ডট আর ডট, এই যে পরের যে আর একটা আর ডট থাকছে সেটা থাকলো। তো মানে হচ্ছে এর ডট আর ডট, আর ডট মানে কি না, তো ভেলোসিটি, আবার এই যে আর ডটটা হচ্ছে আবার ভেলোসিটি। তো যাই এখানে আমরা কি করছি না, তো আমরা ফোর্সকে ধরছি কনজারভেটিভ। কনজারভেটিভ যদি ফোর্স যদি কনজারভেটিভ হয় তাহলে সেটাকে গ্র্যাড ফাই হিসাবে লেখা যায়। এটা ভেক্টর অ্যানালিসিস করার সময় পড়েছো বা আমরা আগে দেখালাম, ফোর্স যদি কনজারভেটিভ হয় তাহলে ফোর্সকে গ্র্যাড ফাই হিসাবে লেখা যাবে, আর ফাই যে স্কেলার ফাংশন or called the scalar potential। এবার দেখো গ্র্যাড ফাই মানে কি, গ্র্যাড ফাই মানে হচ্ছে অ্যাকচুয়ালি এরকমের ডেল ফাই ডেল এক্স আই প্লাস ডেল ফাই ডেল ওয়াই জে প্লাস ডেল ফাই ডেল জেড কে। গ্র্যাড মানে বেসিক্যালি হচ্ছে একটা ডিফারেন্সিয়াল অপারেটর, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, এইভাবে মনে রাখতে হবে। গ্র্যাড ফাই যা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, দেখো এখানে ডেরিভেটিভ আছে, আবার কি আছে আই জে কে আছে মানে ভেক্টর, সেই জন্য গ্র্যাড ফাই হচ্ছে একটা ভেক্টর, গ্র্যাড ইজ আ ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। আর আর ডট মানে কি, আর মানে তো বললাম এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, তাহলে আর ডট মানে কত হবে, এক্স ডট আই প্লাস ওয়াই ডট জে প্লাস জেড ডট কে। এক্স ডট মানে ডিএক্স ডিটি, ওয়াই ডট মানে হচ্ছে ডিওয়াই ডিটি, জেড ডট মানে হচ্ছে ডিজেড ডিটি। বাস এটা লেখা হলো, এগুলো ডিটেলস লেখা হচ্ছে। এবার যদি ডট প্রোডাক্ট করো তাহলে কি আসবে, তো ডেল ফাই ডেল এক্স এর সাথে ডিএক্স ডিটি মাল্টিপ্লাই হবে, ডেল ফাই ডেল ওয়াই এর সাথে ডিওয়াই ডিটি মাল্টিপ্লাই হবে, ডেল ফাই ডেল জেড এর সাথে ডিজেড ডিটি মাল্টিপ্লাই হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, তিনটে তিনটে মাল্টিপ্লাই হলে কি হবে, যদি আমরা চেন রুল অ্যাপ্লাই করি তাহলে সেটা দাঁড়াবে ডি ফাই ডিটি। কি হবে বুঝতে পারছো, ডেল ফাই ডেল এক্স ডিএক্স ডিটি প্লাস ডেল ফাই ডেল ওয়াই ডিওয়াই ডিটি প্লাস ডেল ফাই ডেল জেড ইন্টু ডিজেড ডিটি। ডট প্রোডাক্ট করলে তাই না, আই জে কে এগুলো বাদ চলে যাবে, যে এক্সপ্রেশনটা দাঁড়াচ্ছে সেটা নাথিং বাট ইয়োর ডেল ফাই ডি ফাই ডিটি, চেন রুল অ্যাপ্লাই করলেই দাঁড়ায় ডি ফাই ডিটি। ফাই মানে কত আমরা পড়েছিলাম, মাইনাস ভি প্লাস ভি জিরো, এই ফাই জিরো, তাই না, আগের লাস্ট ক্লাসে পড়েছিলাম দেখো, এই যে এখানে লেখা আছে ইউজ করেছে গ্র্যাড ফাই মানে হচ্ছে গ্র্যাড অফ মাইনাস ভি প্লাস ফাই জিরো, রুটটা আরো আগে আছে, এই যে এখানে করা আছে ভি ইকুয়াল টু মাইনাস ফাই প্লাস ফাই জিরো আর ফাই ইকুয়াল টু মাইনাস ভি প্লাস ফাই জিরো। তো সেটা আমরা এখন সাবস্টিটিউট করছি ফাইয়ের পরিবর্তে, ফাইয়ের পরিবর্তে বসাচ্ছি মাইনাস ভি প্লাস ফাই জিরো। তো যেহেতু এটা ধরো ডেরিভেটিভ ডিডিটি করা হচ্ছে, তার মানে এটা ধরো আছে মাইনাস ডিভিডিটি, আর ফাই জিরো হচ্ছে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ফাই অ্যাট অরিজিন, জিরো সাফিক্স মিন্স দ্যাট ওয়ান রিপ্রেজেন্টস ইট ইজ আ অরিজিন। তো অরিজিন যেহেতু হচ্ছে সেই জন্য অরিজিনে ফাই এর ভ্যালু, তার মানে সেটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এটা যেহেতু ধরো তোমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে সেই জন্য ফাই জিরো ডেরিভেটিভ হচ্ছে জিরো, সেই জন্য দাঁড়াচ্ছে মাইনাস ডি ফাই ডিভি ডিটি। তাহলে কোথায় থেকে স্টার্ট করেছিলাম না, তো ডিটি ডিটি থেকে স্টার্ট করা আছে আর পাওয়া যাচ্ছে মাইনাস ডিভি ডিটি। তাহলে দুটোকে আমরা যদি একই ডেরিভেটিভের মধ্যে আনতে পারি তাহলে দাঁড়াচ্ছে ডিডিটি অফ টি প্লাস ভি ইকুয়াল টু জিরো। দুটো একই সাইডে নিয়ে যাচ্ছি, একটা ডেরিভেটিভের মধ্যে লেখা হচ্ছে, তো ডিডিটি অফ টি প্লাস ভি ইকুয়াল টু জিরো। ডেরিভেটিভ যদি জিরো হয়ে যায় তার মানে কি হবে, টি প্লাস ভি কনস্ট্যান্ট, তার মানে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির সাম কনস্ট্যান্ট হচ্ছে। এটাই আমাদের ধরো কনজারভেশন অফ এনার্জি প্রুফ। তাহলে এই যে প্রুফটা করা হচ্ছে এটা দেখো হচ্ছে জেনারেল প্রুফ। জেনারেল মিন্স হচ্ছে যে কোনো কনজারভেটিভ ফোর্সের জন্যই আমরা টি প্লাস ভি কনস্ট্যান্ট সেটা প্রুফ করলাম। তো এটা হচ্ছে ভেক্টর নোটেশনে প্রুফ করা হচ্ছে, দেখো খুব সিম্পল প্রুফ ফর এনি কনজারভেটিভ ফোর্স। ফোর্স যদি কনজারভেটিভ হয় তাহলে আমাদের এটা ফোর্স কনজারভেটিভ মানে বুঝতে পারছো, যে পার্টিকেলটা যখন পড়ছে বা পার্টিকেলটা যখন মুভ করছে তাহলে কি হবে, তার আন্ডার একটা ফোর্স থাকে, মোশন উইথাউট ফোর্স সেটা হয় না, বুঝতে পারছো। সেই জন্য যে ফোর্সটা থাকছে
সেই ফোর্সের পার্টিকুলার নেচার হচ্ছে, টাইপ হচ্ছে কনজারভেটিভ। তো যদি ফোর্সের টাইপটা যদি কনজারভেটিভ হয়, যে ফোর্সের আন্ডারে পার্টিকেলটা মুভ করবে বা কাজ করবে, সেই ফোর্স যদি কনজারভেটিভ হয়, তখন আমাদের দেখা যাচ্ছে যে সাম অফ দ্য এনার্জি ইজ কনস্ট্যান্ট। ব্যাস হয়ে গেল। এবার একটু আমরা অন্য ধরনের মেকানিক্স পড়বো, বলা হচ্ছে মেকানিক্স অফ এ সিস্টেম অফ পার্টিকেলস। মানে এর আগে যতগুলো আমরা পড়লাম রেজাল্ট, সবগুলো হচ্ছে একটা সিঙ্গেল পার্টিকেলের জন্য। একটা পার্টিকেল যদি থাকে তার জন্য সমস্ত কিছু আমরা স্টাডি করলাম। এরপরে যেটা বলছি আমরা মেকানিক্স অফ এ সিস্টেম অফ পার্টিকেলস, ফার্স্ট লাইনে লেখা আছে মেকানিক্স অফ এ সিস্টেম অফ পার্টিকেলস। তো তার মানে কি আছে না, তো অনেকগুলো পার্টিকেল নিয়ে একটা সিস্টেম তৈরি হচ্ছে। তো তার জন্য আমরা ধরো স্টাডি করবো, ঠিক আছে? অনেকগুলো পার্টিকেল, এই যে আমরা পার্টিকেলগুলোর নাম দিচ্ছি, পার্টিকেলগুলোর নাম নেই, তাদের মাসগুলোকে আমরা বলেছি m1 m2 mn। n সংখ্যক পার্টিকেল আছে একটা সিস্টেমে, তো সেটাকে রিজিড বডি ভাবতে পারো। রিজিড বডি এটা কালেকশন অফ সাম পার্টিকেলস, তাই না? অনেকগুলো পার্টিকেল মিলিত একটা বডি তৈরি হয়। তো আমরা ধরে নিচ্ছি যে n সংখ্যক পার্টিকেলস আছে and their masses are m1 m2 and mn, okay? And the position vector with respect to some origin are r1 r2 rn। একটা অরিজিন থাকবে তবে তো পজিশন ভেক্টর মেজার করা হবে। তো সার্টেন পজিশন origin is there, and with respect to that origin the position vector of r n particles are r1 r2 rn, okay? প্রত্যেকের মাস হচ্ছে পার্টিকেল শুড হ্যাভ সাম মাস, সেটা আগে বলেছিলাম যে মাস ইজ দ্য ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ পার্টিকেল, দ্যাট মিন্স ইচ পার্টিকেল হ্যাজ সাম মাস and we assume that the masses are m1 m2 up to mn, okay? এরপরে দেখো কি হচ্ছে যে নিউটন যে সেকেন্ড ল, সেই নিউটন সেকেন্ড লতে আমরা এটা লিখেছি। কি লিখেছি দেখো, বেসিক্যালি কি হচ্ছে দেখো, যে যেহেতু সিস্টেম অফ পার্টিকেল থাকছে, সিস্টেম অফ পার্টিকেল থাকার জন্য যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ধরো আমাদের কি হচ্ছে, একটা পার্টিকেল আছে, মনে করো ফার্স্ট পার্টিকেলটা আছে, সেই ফার্স্ট পার্টিকেলের উপরে কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? দুই ধরনের ফোর্স অ্যাপ্লাই হবে। একটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, বাইরে থেকে ধর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, সেটা আমরা লিখেছি যে F/E, ই ইজ এক্সটার্নাল। এক্সটার্নাল ফোর্স ইন্ডিকেট করার জন্য ই নোটেট করা, ডিনোট করা হচ্ছে। তাহলে F/E রিপ্রেজেন্টস দ্য এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন দ্য ith পার্টিকেল। এটা হচ্ছে ith পার্টিকেলের ইকুয়েশন বাই নিউটন সেকেন্ড ল। লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, ddt অফ pi, ddt অফ momentum, চেঞ্জ অফ মোমেন্টাম। বেসিক্যালি লেফট হ্যান্ড সাইড হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ফর দ্য ith পার্টিকেল, pi মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম ফর দ্য ith পার্টিকেল, তো তার রেট অফ চেঞ্জ ইকুয়াল টু কি হয়, ফোর্স হয়। তার মধ্যে একটা ফোর্স হচ্ছে এক্সটার্নাল ফোর্স, সেটা আমরা জানি, কিন্তু যেহেতু মাল্টিপল পার্টিকেল আছে সেই জন্য এই ফোর্সটা আমরা পেয়েছি। এটা কি জিনিস না, তো দেখো যে ফার্স্ট পার্টিকেলের উপরে কি হয়, যে গ্র্যাভিটেশনাল যে ফোর্স, নিউটন যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই সরি লস, সেই ল থেকে আমরা কি জানি যে ইচ পার্টিকেল অ্যাট্রাক্টেড বাই আদার পার্টিকেলস, ঠিক আছে? তার মানে প্রত্যেকটা পার্টিকেল এই আমাদের ইউনিভার্সের কি হয়, অন্য পার্টিকেলের দ্বারা অ্যাট্রাক্টেড হয়। তো সেই জন্য কি হচ্ছে যে m1 ফোর্সের উপরে কি হচ্ছে, m2 ফোর্স ওটাকে অ্যাট্রাক্ট করছে, m3 ফোর্স অ্যাট্রাক্ট করছে, mn ফোর্স অ্যাপ্লাই করছে। প্রত্যেকটা তোমার পার্টিকেল m1 যে ফোর্সটা আছে বা পার্টিকেলটা আছে, ফার্স্ট যে পার্টিকেল আছে, সেই ফার্স্ট পার্টিকেলকে প্রত্যেকটা ফোর্স অ্যাট্রাক্ট করছে। উল্টোটা কি হয় না, তো ফার্স্ট পার্টিকেলও সিমিলারলি সমস্ত ফোর্স পার্টিকেলকে অ্যাট্রাক্ট করছে, তাই না? আমরা সেটা পড়েছি। তার মানে এখানে এখানে যে এক্সপ্রেশনটা সামেশন করে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে টোটাল ফোর্স অ্যাপ্লাইড অন দ্য ith পার্টিকেল। তো সেই জন্য দেখো জে নট ইকুয়াল টু y, নিজে নিজেকে অ্যাট্রাক্ট করবে না, সেই জন্য এখানে যে জে আছে সেই জে রেঞ্জ হচ্ছে 1 থেকে n এক্সেপ্ট জে ইকুয়াল টু i। মানে ith পার্টিকেল i এর উপরে নিজে ফোর্স অ্যাপ্লাই করতে পারবে না, নিজে নিজেকে অ্যাট্রাক্ট করতে পারে না। তো সেই জন্য এখানে জে যে রেঞ্জ হবে সমস্ত পার্টিকেল থাকছে এক্সেপ্ট i, ঠিক আছে? ওই নিজে পার্টিকেলটা বাদ দিয়ে সবাই ith পার্টিকেল বাদ দিয়ে অন্য সবাই কি হবে না, তো ith পার্টিকেলের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। তো তাদের সাম এখানে Fi যে হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য jth পার্টিকেল টু দ্য ith পার্টিকেল। এই নোটেশন মানে তাই যে দ্য ফোর্স অ্যাপ্লাইড অন দ্য ith পার্টিকেল বাই jth পার্টিকেল, Fi এবং j রেঞ্জ হচ্ছে 1 to n এক্সেপ্ট i। তো এইটা হচ্ছে যে টোটাল ইন্টারনাল ফোর্স অ্যাপ্লাইড অন দ্য ith পার্টিকেল, ইন্টারনাল ফোর্স, আর এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স। পি যেটা আছে সেটা হচ্ছে এক্সটার্নাল, এটা হচ্ছে ইন্টারনাল, ঠিক আছে? সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ith পার্টিকেল when the system contain other particles.
পার্টিকেলস। সিস্টেমে যদি অন্য পার্টিকেল না থাকতো তাহলে এই টার্মটা হতো না, ফার্স্ট টার্মটা হতো না, রাইট হ্যান্ড সাইডের ফার্স্ট টার্মটা হতো না। তো এটা আমাদের বুঝতে হবে, শুধুমাত্র তখন আমাদের এক্সটার্নাল ফোর্স থাকতো, একটাই যদি পার্টিকেল থাকে দেয়ার ইজ নো আদার অ্যাট্রাক্টেড ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স থাকতো না, অর্থাৎ বাদ চলে যেত। যেহেতু ধরো অন্যান্য আদার পার্টিকেল আছে আমাদের সিস্টেমে, সেই জন্য অন্যান্য পার্টিকেল দ্বারা অ্যাট্রাক্টেড হবে, এবং দিস ফোর্স ইজ নোন অ্যাজ দ্য ইন্টারনাল ফোর্স। ওকে, এবার এইটার উপরে যদি আমরা সামেশন করি, মানে আই এর উপরে যদি সামেশন নিয়ে নিই, কারণ দিস ইজ এ ট্রু ফর এ সিঙ্গেল পার্টিকেল আই, আর আমাদের সিস্টেমে কি আছে, অনেক পার্টিকেল আছে, তো সমস্ত পার্টিকেলের উপরে যদি এখানে আমরা সামেশন নিয়ে নিই তাহলে কি হবে, সেটা হবে এই ধরনের ইকুয়েশন। সমস্ত পার্টিকেলের উপরে আমরা সাম নিচ্ছি, তবেই তো ইকুয়েশন অফ মোশন অফ দ্য এন্টায়ার সিস্টেম হবে। তাহলে সামেশন অফ ডিপিআই ডিটি ইত্যাদি ইত্যাদি করা হলো। তো এখন এই যে সেকেন্ড টার্ম, রাইট হ্যান্ড সাইডে যে সেকেন্ড টার্ম, সেটাকে আমরা বলছি যে টোটাল ফোর্স অ্যাপ্লাইড অন দ্য সিস্টেম। এফআই হচ্ছে আইথ পার্টিকেলের উপরে এক্সটার্নাল ফোর্স, এবার তাদের সাম করলে পরে পাচ্ছি যে টোটাল ফোর্স অ্যাপ্লাইড অন দ্য এন্টায়ার সিস্টেম। তো সেটা লেখা আছে দ্যাট term this represents the total external force and that one is denoted by F. Okay, F দিয়ে আমরা ডিনোট করে দিলাম এটাকে, এই টার্মটাকে, সেকেন্ড টার্মটাকে F দিয়ে ডিনোট করলাম। আর এই যে টার্মটা আছে, এই টার্মটাকে কি করা হচ্ছে, এই টার্মটাকে আমরা এবার একটু অ্যানালিসিস করব, করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই টার্মের ভ্যালুটা 0 হয়ে যাবে। ঠিক আছে, এই টার্মটার ভ্যালুটা 0 হবে। কেন 0 হবে, তো সেইটা যদি আমরা দেখাতে চাই, প্রথমে একটু অন্যভাবে আমি দেখানোর চেষ্টা করি এই কেসটাকে। একটা ওয়ার্ড ফাইল আমরা খুলে নিই। ওটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে কেন অত বড় ফোর্স তোমার 0 হয়ে যাচ্ছে, সেটা মনে করো আমাদের সেটা হচ্ছে মনে করো এখানে একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল, আর এখানে একটা পার্টিকেল আছে, তিনটে পার্টিকেল আছে। মানে সুবিধার জন্য আমরা n = 3 ধরছি। এবার কি হবে দেখো, এইটা মনে করো 1 নাম্বার পার্টিকেল, এইটা মনে করো 2 নাম্বার পার্টিকেল, এটা হচ্ছে 2, আর এইটা মনে করো হচ্ছে থার্ড পার্টিকেল। ওকে, তাহলে এই যে 1 আর 2 এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স থাকবে, তার মানে হচ্ছে যে এই ডিরেকশনে তোমার কি হবে, আরোটা দেখতে পাচ্ছি না, আরো আছে নিশ্চয়ই। মনে করো এই ডিরেকশনে এই 2 পার্টিকেলটা 1 এর উপরে ফোর্স অ্যাপ্লাই করবে। ঠিক আছে, টু পার্টিকেল 1 এর উপরে ফোর্স অ্যাপ্লাই করবে, আবার 1 এর উপরে 1 কি করবে, 2 এর উপরে ফোর্স অ্যাপ্লাই করবে। এবার ধরো এই যে ফোর্স গুলো অ্যাপ্লাই করা হয় না, নিউটন গ্র্যাভিটেশনাল লতে কি বলছে, দুজনকে অ্যাট্রাক্ট করবে এবং তাদের ফোর্সের অ্যামাউন্ট সেম হবে, সাইন অপোজিট হবে। তাহলে এই যে ফোর্সটা আছে, এই ফোর্সটাকে যদি আমরা ধরো ক্যাপিটাল এফ দিয়ে ডিনোট করছি, 1 2 মনে করা হচ্ছে তার সাফিক্স। ঠিক আছে, F1 2, 1 থেকে 2 এর দিকে যে ফোর্সটা সেটা যদি F1 2 হয়, আর ধরো F21 1 হচ্ছে তার উল্টো দিকে যে ফোর্সটা সেটা হচ্ছে উল্টো দিকে। এই দুটো কি হচ্ছে, একটা ফোর্স এই দিকে আর একটা ফোর্স উল্টো দিকে। ঠিক আছে, F1 2 একটা, F1 দুটো ডিরেকশন আলাদা কিন্তু ম্যাগনিটিউড কি হবে, সেম হবে। তার মানে ম্যাগনিটিউড যদি সেম হয়ে যায়, F21 প্লাস F12 ইকুয়াল টু 0 হয়ে যাবে। তার মানে টোটাল যে ফোর্স অ্যালং দিস লাইন, এই যে 1 2 লাইন বরাবর টোটাল যে ফোর্স সেটা 0 হয়ে যাবে। সিমিলারলি যখন আমাদের ধরো 1 3 মধ্যে যে ফোর্স অ্যাপ্লাইড হবে, 1 3 কে সার্টেন ফোর্স অ্যাপ্লাই করে অ্যাট্রাক্ট করবে, 3 1 কে সার্টেন ফোর্স অ্যাপ্লাই করে অ্যাট্রাক্ট করবে। তার মানে সেই ক্ষেত্রে কি হবে, না তো সাম অফ ইয়ার F13 প্লাস F31 ইকুয়াল টু 0 হয়ে যাবে।
আবার কি হবে না তো 1 2 3 এর মধ্যে সেম একই জিনিস ঘটবে। তো এখানে আমাদের কি দাঁড়াবে না তো f23 প্লাস f32 ইকুয়াল টু 0 আসবে। তাহলে তিনটে যদি ফোর্স থাকে তাহলে দেখা যাচ্ছে যে পেয়ার ওয়াইজ fij প্লাস fji ইকুয়াল টু 0 হচ্ছে ইন জেনারেল। ঠিক আছে, ইন জেনারেল তাহলে দেখা যাচ্ছে fij প্লাস fji ইকুয়াল টু 0। ইচ পেয়ার ওয়াইজ কি হলো, এটা 0 হয়ে যাচ্ছে, দুটো দুটো করে পেয়ার ওয়াইজ 0 হয়ে যাচ্ছে। তো সেইটাই আমাদের এখানে ধরো হচ্ছে এই যেখানে এইখানে যদি আমরা দেখি এটা সেই পেয়ার ওয়াইজ তোমার এলিমেন্টস গুলো থাকবে, fij একবার হবে, fgi হবে, তাদের করে করে যোগ পাওয়া যাবে, মানে যত পসিবল কম্বিনেশন সব এখানে পাওয়া যাবে এবং টোটাল ভ্যালুসটা কত 0 হয়ে যাবে, পেয়ার ওয়াইজ 0 হচ্ছে। আর কখনোই দেখো i আর j সমান হবে না, এই যে j নট ইকুয়াল টু i বলা আছে, i আর j কখনোই সেম হবে না, সবসময় ডিফারেন্ট ডিফারেন্ট হবে, আইদার 2 3 অর 3 2 5 6 অর 6 5 এরকম করে করে আসবে, তো পেয়ার ওয়াইজ সব 0 হয়ে যাবে। তো সেই জন্য এই যে ভ্যালুটা টোটাল যে ফোর্স বাই ইন্টারনাল ফোর্সেস দ্যাট শুড বি 0। তাহলে যদি 0 হয়ে যায় তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে না তো এই লেফট হ্যান্ড সাইডে এটা থাকবে আর এইটা হচ্ছে টোটাল এক্সটার্নাল ফোর্স যাকে আমরা এফই দিয়ে ডিনোট করছি সেটা থাকবে, এই দুটোটাও থাকবে। ওকে, এবার এই লেফট হ্যান্ড সাইডটাকে এবার কি করা হচ্ছে আমরা একটু ধরো অন্যভাবে লিখে নিচ্ছি, সামেশন ডিপিআই ডিটি কে লিখে নেওয়া হচ্ছে দেখো যে ডিপিআই ডিটি, পিআই মানে কত মাস ইনটু ভেলোসিটি, তাহলে এমআই ইনটু আরআই ডট, আরআই ডট হচ্ছে ভেলোসিটি অফ দ্য আইথ পার্টিকেল, এটা লেখা হচ্ছে। এবার ধরো এইখানে যে আর ডট আছে মানে কি, আর ডট মানে হচ্ছে ডি ডিটি আছে, এটাকে ডেরিভেটিভ করা আছে, তো সেই জন্য আমরা কি করছি এটাকে এই ডটটাকে এখানে যদি উঠিয়ে নিই মানে ডেরিভেটিভটাকে আমরা যদি এখানে নিয়ে আসি তাহলে হবে d2 dt2 হবে, d2 dt2 m of ri, মানে একটা ডেরিভেটিভ তো এখানে করা আছে আর একটা বাইরে আছে ধরো ddt আছে, তো আমরা এই ডেরিভেটিভটা এখানে যদি বাদ দিয়ে দিই, ডেরিভেটিভ না করে যদি আমরা তার আগের স্টেজকে লিখি তাহলে হবে d2 dt2 of m ri। তো সেটা এখানে ধরো করা হচ্ছে, সেই জিনিসটা করা হচ্ছে, সেই জন্য d2 dt2 হচ্ছে, আর এই সামেশনটাকে ডেরিভেটিভের মাঝে রাখা হচ্ছে, মানে সামেশন এন্ড ডেরিভেটিভ ইন্টারচেঞ্জ করা হচ্ছে। তো এইটা আমরা পাচ্ছি সামেশন mi ri। এই সামেশন mi ri এইটাকে দেখো আমরা পরে এবারে একটু অন্যভাবে লিখছি, কিভাবে লিখছি, সামেশন mi ri বাই সামেশন mi, এইটাকে আমরা ডিনোট করছি বাই অ্যানাদার ভেক্টর r, ক্যাপিটাল R, ক্যাপিটাল R ইজ আ ভেক্টর। তো এখানে লিখেছি দেখো ডিফাইন এ ভেক্টর ক্যাপিটাল R as the average of the radii vectors of the particle। তার মানে এইটা দেখো হচ্ছে একটা ওয়েটেড মিন, ওয়েটেড মিন তোমরা পড়ে থাকবে। তো সামেশন mi ri থাকছে, ঠিক আছে, mi ইনটু ri বাই সামেশন অফ mi, তার এটা হচ্ছে যে এভারেজ অফ দা রেডিয়াই ভেক্টর, রেডিয়াই ভেক্টরের এভারেজ গড় নেওয়া হচ্ছে। এম গুলো হচ্ছে ওয়েট, যদি ভাবো এম গুলো যদি ওয়েট ভাবি আমরা, ওয়েটেড মিনে থাকে না ওয়েট ইনটু সাম কোয়ান্টিটি, আর আই কে যদি কোয়ান্টিটি ভাবি, এম গুলো যদি ওয়েট হয় তাহলে কি থাকে ওয়েট ইনটু কোয়ান্টিটি বাই সাম অফ দা ওয়েটস। তো এইভাবে আমরা আর ক্যাপিটাল আর কে ডিফাইন করছি। এবার দেখো কি হচ্ছে সামেশন mi মানে কি না, the sum of the all mass of the all particles, sum of the masses of all particles, so that one is denoted by capital M। তাহলে ক্যাপিটাল M টা কি হচ্ছে যত সিস্টেমে পার্টিকেল আছে সবার মাসের যোগফল, তার মানে কি বলতে পারি আমরা ক্যাপিটাল M is nothing but the sum of the entire system, ঠিক আছে, পুরো যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের মাস। এবার দেখো the vector r defines a point, basically vector r টা একটা পয়েন্ট কে রিপ্রেজেন্ট করবে, and that point is known as center of mass, center of mass বলা হয়, ওকে, or most loosely as the center of gravity, এটা পড়ে থাকবে center of gravity বলা হয়, center of mass or center of gravity। তাহলে এই r এর হচ্ছে জিওমেট্রিক্যাল মিনিং হচ্ছে this is nothing but the center of mass of the entire system or the center of gravity, and that one represents a single point, capital R is a position vector of a single point, একটা নির্দিষ্ট পয়েন্ট যাকে বলা হচ্ছে সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস একটা সিঙ্গেল পয়েন্ট, একটা বডির মধ্যে বা রিজিড বডির মধ্যে পড়ে থাকবে যে একটা পয়েন্ট থাকে, নির্দিষ্ট পয়েন্ট, যে পয়েন্টে মনে হয় যেন পুরো বডিটা মাস কনসেন্ট্রেটেড আছে, তো সেই পয়েন্টকে বলা হচ্ছে সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে দেখো কি হচ্ছে না, তো এই যে সামেশন mi ri কে আমরা কি লিখতে পারি না, তো ক্যাপিটাল R ইনটু ক্যাপিটাল M লিখতে পারি। তাহলে ওই যে ধরো এইখান থেকে যে আমরা স্কিপ করে চলে এলাম এখান থেকে, এই যে সামেশন mi ri মানে হচ্ছে ক্যাপিটাল M ইনটু ক্যাপিটাল R, তার মানে হচ্ছে d2 dt2 অফ ক্যাপিটাল M ক্যাপিটাল R।
তাহলে এই বাঁ দিকে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ অফ ক্যাপিটাল এম আর ক্যাপিটাল আর, আর এইটা কি হয়ে যাচ্ছে ক্যাপিটাল এফ ই। তো সেইভাবে আমরা পাচ্ছি ইকুয়েশনটা ডিটি ডিটি টু অফ ক্যাপিটাল এম ক্যাপিটাল আর, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে ক্যাপিটাল এফ ই, টোটাল এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন দ্য সিস্টেম। ওকে, তাহলে এম হচ্ছে মাস, ওটা চেঞ্জেবল না, তাহলে কি হচ্ছে না তো dt2 of r equal to f। এইটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন অফ দ্য এন্টায়ার সিস্টেম অফ পার্টিকেলস। ঠিক আছে, যে সিস্টেম অফ পার্টিকেলস অনেকগুলো সিস্টেম পার্টিকেলস নিয়ে যে একটা সিস্টেম তৈরি হলো তার মোশন। এই ইকুয়েশনটা যদি ভালো করে অবজার্ভ করো বা পড়ো তাহলে কি দাঁড়াবে দেখো, এটা কিন্তু হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ অফ ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর কি রিপ্রেজেন্ট করে একটা সিঙ্গেল পয়েন্ট, তাই সেই জন্য লিখেছে দেখো দিস স্টেটস দ্যাট the center of mass moves, center of mass moves as if the entire mass of the system were concentrated at the center of mass। এটা তো খুব ইম্পর্টেন্ট তোমার স্টেটমেন্ট, বলছে this state the center of mass moves as if the entire mass of the system were concentrated at the center of mass। মানে পুরো যে সিস্টেম অফ পার্টিকেলস আছে তার একটা পয়েন্টে যে কনসেন্ট্রেট হবে মাস, মানে একটা পয়েন্টে পুরো মাসটা আছে, সেই যে পয়েন্টটা পাওয়া যাবে সেই পয়েন্টের মোশন। ঠিক আছে, এই যে আর এর মোশন কিন্তু বেসিক্যালি আর যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের মোশন মাথায় রাখতে হবে। তার মানে আছে যে মোশন অফ সিস্টেম অফ পার্টিকেলস মিনস দ্য মোশন অফ ইটস সেন্টার অফ মাস, অন্য কিছু না। কিন্তু সিস্টেম পার্টিকেল মানে একটা ধরো বড় সড়ো একটা জিনিস, একটা বড় সড়ো জিনিস দেখো, কোথায় গেল একটা সিস্টেম অফ পার্টিকেল মানে আমরা এইভাবে আমরা ভাববো, ধরো যে এরকম টাইপের একটা আমাদের এরকম ধরো একটা শেপ আছে, একটা রিজিড বডি, এর মধ্যে ধরো বিভিন্ন বিভিন্ন আমাদের সেন্টার অফ মাস আছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, ইত্যাদি ইত্যাদি করে আমাদের ছোট ছোট ধরো পয়েন্টস থাকবে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, হ্যাঁ এরকম করে করে কালেকশন। এই পুরোটা মনে করো একটা আমাদের হচ্ছে সিস্টেম অফ পার্টিকেলস, বা আমরা বলতে পারি রিজিড বডি। তাহলে মনে করো এই পজিশনটা যদি আমাদের সেন্টার অফ মাস যদি হয়, এই জায়গাটা এটা যদি সেন্টার অফ মাস হয় তার পুরো বডিটার মোশন মানে হচ্ছে এই পয়েন্টের মোশন। উল্টোভাবে বলতে পারি এই যে সেন্টার অফ মাস এই পয়েন্টের মোশন মানেই সেটাকে আমরা বলি যে পুরো সিস্টেম অফ মাসের মোশন বা পুরো রিজিড বডির মোশন। ঠিক আছে, তো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে একটা পয়েন্টের মোশনটাই কিন্তু পুরো বডিটার মোশন। তো এইটা দেখো একটা ইন্টারেস্টিং আর কি আমাদের প্র্যাকটিক্যাল ইয়ে আছে, অ্যাসপেক্ট আছে, পরে দেখাচ্ছি। the total external force were acting on it, সেটা ডিফারেন্ট ইস্যু। এবার দেখো এই যে ধরো ছবিটা দেখো, এই যে ছবিটা এটা কি আছে দেখো, একটা বডি, একটা ধরো রিজিড বডি বলতে আমরা যা বুঝি। তো এটা মনে করো দুটো কোণ, কোণ পড়েছো না, শঙ্কু যেটা পড়েছো জিওমেট্রিতে, তো এখানে মনে করো এটা হচ্ছে সার্কুলার সেকশন আছে, দুটো ধরো কোণ, সেই দুটো কোণকে এক জায়গায় জুড়ে দেওয়া আছে, এটা হচ্ছে ভার্টেক্স, এটা হচ্ছে আর একটা সাইডের ভার্টেক্স, দুটো কোণকে এইভাবে জুড়ে দেওয়া হলো, জুড়ে দিয়ে একটা সিস্টেম আমরা বানাচ্ছি। এবার দেখো এই যে কোণটা, এই কোণটাকে না এরকম একটা দুটো লাইন আছে দেখো, এই একটা রড আছে মনে করো, এই একটা রড আছে, এই দুটো রড এই যে লম্বা লম্বা করে এ ই একটু উঁচু করা আছে, এ থেকে সি পর্যন্ত একটা ধরো উঁচু করে ইনক্লাইন করে একটা রড আছে, আর এখানে দেখে দেখো এ থেকে বি আর একটা হচ্ছে ইনক্লাইন করা একটা রড, আর ইডি হচ্ছে হরাইজন্টাল। সিমিলারলি এ আর এখানে কিছু লেখা নেই যদিও, এটা হরাইজন্টালি আছে। তাহলে এ ই হচ্ছে একটা বেস, সার্টেন ধরো উঁচু করে আছে, তাহলে এ একটা এসি একটা রড আর এ থেকে বি একটা রড, এই দুটো হচ্ছে ইনক্লাইন করে আছে, মানে এইভাবে দুটো উঁচু করা আছে। এটা হচ্ছে এই পয়েন্ট, আর এই হাতটা মনে করো ইনক্লাইন করে উপর দিকে, এই হাতটা মনে করো উপর দিকে, মানে ইআরসি উপর দিকে উঠে গেছে। এবার মনে করো এই বডিটা যদি আমরা এইখানটায় বসাই, একদম স্টার্টিং পয়েন্ট এর কাছে কাছে যদি রাখি, মানে এই এ থেকে সি উপর দিকে কিন্তু উঠেছে, এ থেকে বি কিন্তু উপর দিকে উঠানো আছে, আর এই বস্তুটা যদি আমরা এখানে ছেড়ে দিই দেখা যাবে যে বস্তুটা আস্তে 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 উপর দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। আমরা জানি যে যে কোনো ওয়েটেড জিনিস কি হয়,
ওয়েটের জিনিস তোমার আস্তে আস্তে কোথায় যায়, নিচের দিকে নামে। তো এখানে দেখা যাবে যে যদি আমরা এইভাবে কোনো ফ্রেম তৈরি করি, তাহলে দেখা যাবে যে এই পয়েন্ট হচ্ছে লোয়ার, বি আর সি উপর দিকে উঠে গেছে। এই পয়েন্টে বস্তুটাকে ছেড়ে দাও, কোনো ফোর্স না দিয়ে, দেখা যাবে ওই বস্তুটা পুরোপুরি উপর দিকে উঠে বি আর সি এর কাছে পৌঁছে যাচ্ছে। তো এটা কি করে সম্ভব? ভারী জিনিস তো কখনোই ধরো উপরে উঠতে পারে না, তো হাউ, কোশ্চেন হচ্ছে হাউ ইট ইজ পসিবল। পসিবল তার কারণটাই হচ্ছে আমরা ওই যে ধরো আমরা ইকুয়েশন যেটা লিখেছি, দেখো এই ইকুয়েশনটাতে কি বলা আছে, এই দিস ইকুয়েশন রিপ্রেজেন্টস দ্য মোশন অফ রিজিড বডি ইজ নাথিং বাট দ্য মোশন অফ ইট সেন্টার অফ মাস। এখন দেখো কি হচ্ছে, এই যে রিজিড বডিটা আছে তার সেন্টার অফ মাস কোথায় থাকবে? মানে এই যে দুটো ধরো যে তোমার যে ভার্টেক্স আছে, সেই দুটো ভার্টেক্স কে জয়েন করো একটা লাইন দিয়ে দিয়ে। মনে করো যে দুটো ভার্টেক্স কে একটা লাইন দিয়ে জয়েন করা হলো। এইখানটাকে, এই যে সেকশনটা আছে, এই সেকশনটাকে কাট করো, যেখানে মিট করবে ওই লাইনটা যেখানে কেটে যাচ্ছে, দুটো ভার্টেক্স কে জয়েন করলে একটা লাইন দিয়ে, এখানে যদি পারপেন্ডিকুলারলি একটা কাট করো সার্কুলার সেকশনে, তাহলে যেখানে মিট করবে যে পয়েন্টে কাট হবে সেই পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ মাস। তার মানে পুরো যে তোমার এই যে বডিটা, এই বডিটার মোশন মানে হচ্ছে ওই পার্টিকুলার ওই পয়েন্টের মোশন, সেটাই স্টাডি করা। বেসিক্যালি এখানে কি হয় দেখো, যখন ধরো তার মানে কি হচ্ছে, এই যে এখানটা আছে না, এর মাঝখানে ভিতরে একদম মিডিল পজিশনে আমাদের হচ্ছে সেন্টার অফ মাস। তার মানে তুমি যখন বডিটাকে এখানে রাখছো, তাহলে সেন্টার অফ মাসটা কিন্তু উপরে থাকছে। তারপরে যখন ধরো বডিটা আস্তে আস্তে সরে যাচ্ছে, তখন কি হচ্ছে দেখো, লক্ষ্য করো যে এই যে দুটো রডের কথা বলছিলাম, এসি রড আর ধরো এই এবি রড যেগুলো আছে, সেই রড গুলোর আর্মের উপরে দেখো টাচ করছে। এটা কিন্তু একটু দুই দিকে একটু দূরে আছে, দেখো বি আর সি কিন্তু একটা গ্যাপ আছে, এই পয়েন্টে ম্যাচ করছে, কিন্তু আস্তে আস্তে তার মধ্যে গ্যাপও আছে এবং সরে গেছে। তো যখন ধরো এই বডিটা আস্তে আস্তে মুভ করছে, তখন কিন্তু দেখো এই জায়গাটা রডের প্রথমে কোথায় হচ্ছে, এখানে টাচ করছে, দুটো রডের এই জায়গাটা টাচ হচ্ছে। তারপরে কিন্তু রডটা এখানে টাচ হচ্ছে আর এদিকে এখানে টাচ হচ্ছে। তারপরে আস্তে আস্তে এখানে টাচ হচ্ছে, এখানে টাচ হচ্ছে, তারপরে শরীরে এখানে টাচ হচ্ছে, এখানে টাচ হচ্ছে, এখানে টাচ হচ্ছে, এখানে টাচ হচ্ছে, একদম শেষের দিকে এই দুই প্রান্তে টাচ হচ্ছে। যখন রডের এই দুই প্রান্ত টাচ হচ্ছে, তখন কি হচ্ছে, মিডিল পজিশনটা নিচে নেমে যাচ্ছে। যখন প্রথমে এখানে টাচ হচ্ছে, তখন কিন্তু দেখো সেন্টার অফ মাস কিন্তু এখানে থাকছে এত উঁচুতে। আর যখন আস্তে আস্তে রডটা এই বডিটা এখানে রডের উপরে আস্তে আস্তে চলে যাচ্ছে, তখন আর্মস গুলো এখানে এখানে টাচ করছে, রড গুলো এখানে এখানে টাচ করছে, সেন্টার অফ মাসটা নেমে যাচ্ছে। মানে অ্যাপারেন্টলি কি হবে, দেখা যাবে যে বস্তুটা উপরে উঠে চলে গেল, কারণ রডটা তো ইনক্লাইন করে উপরে আছে, তাহলে উপরে উঠে গেল বলে মনে হবে। কিন্তু যখন মুভ করবে, অবজার্ভ করবে, তখন দেখা যাবে যে সেন্টার অফ মাসটা কিন্তু যে হরাইজন্টাল যে লাইন যদি আমরা দেখি, সেই হরাইজন্টাল লাইনের নিচে নেমে যাচ্ছে। তো যেহেতু আমাদের হরাইজন্টাল লাইনের নিচে যেহেতু সেন্টার অফ মাস নামছে, অর্থাৎ সেটাই হচ্ছে এক্সপেক্টেড, সেটাই হওয়ার কথা এবং সেটাই হয়ে থাকে আর কি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ঘটনা। তাহলে ইকুয়েশন অফ মোশনটা হচ্ছে পি ইকুয়াল টু এম ভি, যে এম ভি তো আমরা লিখেছি, লিনিয়ার মোমেন্টাম, এই হচ্ছে কারণ। এরপর দেখো এই যে রেফারেন্স গুলোর কথা আমরা বলেছিলাম তোমাদের, যে এই গোল্ডস্টেন, এই বইগুলো আছে, লাস্টেরটা আমার বই আছে, এই বই থেকে আমি ধরো পড়াচ্ছি। আর গোল্ডস্টেনের বই হচ্ছে বেস্ট বই, এটা কিনে নেবে, আর অন্যান্য বই পারলে তখন কিনবে। তো যাক, এই পোর্শনটা আমাদের বেসিক যে টার্মিনোলজিস যেগুলো ছিল সেগুলো আমরা ধরো পড়লাম। এর পরের ক্লাসে আমরা আবার পড়বো যে জেনারেলাইজড ফোর্স বলে একটা টার্মস আছে, সেটা আমরা পরের ক্লাসে স্যার, স্টার্ট করবো। বলো। আপনার বইটার পিডিএফ রয়েছে? পিডিএফ স্যার রয়েছে, মানে স্যার নেটে পাবো আমরা? নেটে দেখো তো পাওয়া যাচ্ছে কিনা, যদি না হয় তাহলে আমি তো এগুলো দিয়ে দেবো, তোমার ভাগ করে দিয়ে দেবো, সেগুলো নিয়ে নেবে, চ্যাপ্টার ওয়াইজ দেওয়া হবে। আচ্ছা স্যার। আর অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও তোমাদের।